Welcome, students, in the last part or the next part of our lesson, The Poetry of Earth by John Keats. We have already discussed the first part or the very introduction of the poem. Today, we are going to discuss the next part of the poem. Actually, the sestet and some critical points or the critical appreciations of the poem, and also the explanation of the text. At the very first time, we are going to discuss the introductory part of the sestet. As we have already discussed about the octave of the poem in the previous class. Actually, in the sestet, we are going to discuss the continuity of the song, or the poetry of earth is going on. And we have already seen the poetry of earth is going to be seized in the octave when the grasshopper stops its singing. But here Keats says that the poetry of earth is never ceasing. So let's introduce something. In the winter, actually, it seems as though the poetry of earth has ceased its very quiet. In the winter, as though the poetry of earth has ceased its very quiet. The trees are bare, snow covers the earth, and birds and animals do not leave their nest. কি বলা হচ্ছে যে শীতের মনে হচ্ছে যেন শীতের মধ্যে the poetry of earth যেন থেমে যাবে। পাখিরা সকলেই এমনকি প্রাণীরা এবং গাছগুলো যেন মানে বেয়ার অর্থাৎ পাতা ঝরে মানে নগ্ন হয়ে গেছে, এবং বরফ কভার্স অর্থাৎ স্নো কভার্স দ্য আর্থ, বরফ যেন সারা জমিনটাকে অর্থাৎ পৃথিবীটাকে কভার করে দিয়েছে, অর্থাৎ পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে গেছে। However, this silence is disturbed. যাই হোক না কেন, এই যে একটা পরিবেশ, যে অ্যাটমসফিয়ারটা কবি এখানে ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে যে শীতকাল সামারে যেহেতু আমাদের গ্রাসহপার তার সঙ্গে কন্টিনিউ করে নিয়ে গেছিল, কিন্তু এখন সামার শেষ হয়েছে অর্থাৎ শীত নেমে এসেছে, আর প্রকৃতি যেন নিস্তব্ধতা বিরাজ করছে। গাছগুলো তাদের পাতাগুলো ঝরিয়ে ফেলেছে, বরফ পৃথিবীর ভূভাগকে ঢেকে দিয়েছে, পাখিগুলো বাসার মধ্যে বিশ্রামে চলে গেছে, কারণ যে উইন্টার ইভিনিং অর্থাৎ শীতের যে কনকনে আবহাওয়া সেখানে সবকিছুকে যেন স্তব্ধ করে দিয়েছে। যাই হোক না কেন, however, this silence is disturbed. এই যে নীরবতা, এই নীরবতাটা ভেঙে যাচ্ছে by the song of the cricket. এই নীরবতাটা ভাঙছে কিভাবে? ক্রিকেটের সঙ্গের মধ্য দিয়ে। And to someone, এবং মনে হয় কোনো একজন who is half asleep in the warmth of the house. কবির কল্পনা হচ্ছে যে in the half asleep যে অ্যাটমসফিয়ার, কেন বলছে এই রুমের মধ্যে হাফ অ্যাসলিপ, একজন ব্যক্তি যে রুমের মধ্যে অর্ধ ঘুমন্ত অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন। কিসে না, তো ইন দ্য ওয়ার্মথ অফ দ্য হাউস, ঘরের যে মধ্যে যে উষ্ণতা রয়েছে। কোন উষ্ণতা? কারণ ওইখানে স্টোভ জ্বলছিল। কারণ আমরা জানি যে শীতের সময় বাড়িতে কি হয়,
শীতকালীন পরিবেশে। আর এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে যেহেতু কবি লিখছেন কিডস ইংল্যান্ডের সেই পরিবেশে, তখন এই সেটা অবশ্যই তার যে পরিবেশ সেটাকে তিনি এখানে পেন্ট করেছেন, অর্থাৎ চিত্রিত করেছেন। কেন? যখন কোনো কবি তার কবিতা লেখেন তার পরিবেশ মণ্ডলীকে নিয়ে সেখানে কবিতা লিখেন, অর্থাৎ তার যে নেচার সেখানকার নেচারটাকে তিনি এখানে প্রেজেন্ট করেছেন। আমরা জানি স্বভাবত ইংল্যান্ড খুব শীতকাল হয়, আর শীতকালের পরিবেশ হচ্ছে যে বাড়িতে তারা আগুন রাখে, যে ঘরটা যেন উষ্ণতা বিরাজ করে। তাহলে সেখানে উনুন বা কিছু কাঠ জ্বালিয়ে তারা আগুন রেখে দেয়। কবি এখানে বলছে যে ওই উনুনের ধারে, অর্থাৎ উনুনের ফলে ঘর যে উষ্ণতা বিরাজ করছে, সেই ঘরের মধ্যে যে থাকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, প্রত্যেক ঘরেই তো প্রত্যেকে থাকে, তারা কি হয়, তারা সেখানে ওই ঘরের উষ্ণতায় তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ মানুষ ওইভাবে আস্তে আস্তে তার ঘুম আসে। কিন্তু এর মধ্যে বিশেষত্বটা হচ্ছে দ্য সাউন্ডস রিমাইন্ডস হিম আর হার। কোন সাউন্ডস? বলে দিচ্ছে এই তাকে একটা সাউন্ড মনে করে দিচ্ছে অন্য একটা সাউন্ডের কথা। ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট। এক সাউন্ড মনে করাচ্ছে অন্য সাউন্ড, কারণ কি পরে ব্যাখ্যা আসি। বলছে দ্য সাউন্ডস রিমাইন্ড হিম আর হার অফ দ্য সং অফ দ্য গ্রাসহপার। একটা সাউন্ড তাকে গ্রাসহপারের সেই সুরের কথা মনে করে দিচ্ছে। অ্যান্ড দ্য বিউটিফুল ডেজ অফ সামার, যখন ওই সেই গ্রীষ্মের যে সুন্দর দিনগুলো, যে সময় গ্রাসহপারে যে সং তাদেরকে আনন্দ দিত, তাদেরকে এনচ্যান্ট করতো, সে দিনগুলোর কথা এবং গ্রাসহপারের কথা তাকে মনে করে দিচ্ছে। কারণ হলো আসলে সেই সময় সে ছিল তন্দ্রাচ্ছন্ন, আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানুষ কি করে, তার চেতনা থাকে না। আর চেতনা না থাকার কারণে গানটা কে গাইছে সে বুঝতে পারেনি। অর্থাৎ শীতের সময় আসলে সেই গানকে, সেই মিউজিককে, পৃথিবীর যে মিউজিক, পোয়েট্রি অফ আর্থের মিউজিককে সে সময় কন্টিনিউ করছে ক্রিকেট। কিন্তু তন্দ্রাচ্ছন্ন একটা মানুষ সে কখনোই ক্রিকেটের কথা ভাবতে পারে না সেই মুহূর্তে, কারণ তার চেতনা অর্ধেক অবচেতন হয়ে আছে। তখন সে ঘুমে ঘুমে ভাবে, মনে হয় এই সময় গ্রীষ্মের সেই গ্রাসহপার গান করছে। এটা হয় স্বাভাবিক, কারণ অর্ধতন্দ্র অবস্থায়, কারণ তাদের কাছে ভালো লাগা আছে সেই সামারের, সেই সময়ের কথা, সামার সময় যে সময় মিউজিক তুলে গ্রাসহপার। অ্যাকচুয়ালি নেচার হ্যাজ ফাউন্ড এ ওয়ে। আসলে এটা কি বলতে চাইলাম, নেচার হ্যাজ ফাউন্ড এ ওয়ে। নেচার প্রতিষ্ঠা করেছে একটা পথ, দেখিয়েছে একটা পথ। কি পথ? ওয়ে টু কন্টিনিউ ইটস সং ইন ডিফারেন্ট সিজনস। অর্থাৎ তার সংটাকে কন্টিনিউ করার জন্য ডিফারেন্ট সিজনে। আমরা জানি শীত, গ্রীষ্ম, বর্ষা, যে বিভিন্ন সিজন আছে। ইংল্যান্ডে মূলত সামার আর উইন্টারটা বেশি প্রাধান্য পায়, ওখানে প্রমিনেন্ট, এটা কিছুটা স্প্রিং থাকে। তাই এখানে কবির যে বক্তব্য সেটার কনক্লুশন হচ্ছে যে নেচার অ্যাকচুয়ালি এস্টাবলিশড এ ওয়ে, অর্থাৎ ফাউন্ড এ ওয়ে টু কন্টিনিউ ইটস সং। প্রকৃতি তার গানকে কন্টিনিউ রাখার জন্য একটা পদ বলে দিয়েছে ইন ডিফারেন্ট সিজনস, অর্থাৎ বিভিন্ন ঋতুতে। অ্যান্ড দ্য পোয়েট্রি ইজ বিউটিফুল অ্যান্ড কন্টিনিউজ টু এক্সিস্ট নো ম্যাটার হোয়াট দ্য সিজনস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বলছে নো ম্যাটার হোয়াট দ্য সিজনস, কোন সিজন এলো বা গেল এটা ব্যাপার নয়, সিজন খারাপ বা ভালো এটা ব্যাপার নয়। ব্যাপার হলো পৃথিবীর পোয়েট্রি, মিউজিক, এটা টু বি কন্টিনিউড। পৃথিবী, নেচার তার নিজস্ব লেয়ার দিয়ে, তার বাদ্যযন্ত্র দিয়ে, অর্থাৎ সেখানে বাদ্যযন্ত্র বলতে আমরা বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বুঝবো না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রকৃতি তাই নিজেই, তার মধ্যে দেশে সিম্ফনি ক্রিয়েট করতে চাই এবং তার পোয়েট্রি সেখানে কন্টিনিউ রাখতে চাই। আমরা খুব সোজাভাবে এটা বুঝতে পারি যে ইট ইজ ভেরি মাচ সিমিলার, এটা খুবই মিল রয়েছে। তোমরা যদি
পড়ে থাকো একটি কবিতা, যেটা আমরা পড়েছিলাম ইংলিশ অনার্সে। সেটা হচ্ছে টমাস হার্ডির একটা বিখ্যাত কবিতা আছে। কবিতা হচ্ছে ডার্কলিং থার্স। ডার্কলিং থার্স কবিতার টাইটেল। ডার্কলিং মানে ডার্কনেস, অন্ধকার, উইন্ট্রি একটা ইভিনিং টাইম। আর থ্রাস হচ্ছে ইংল্যান্ডের বুকে যেমন নাইটিঙ্গেল, থ্রাস, এই সমস্ত পাখিগুলো বিখ্যাত। তো ওইখানে কবি একটি কথা বলেছিলেন। সেখানে মানে কবিতাটা এমন একটা সময় হয়েছিল, তোমার একটুখানি মনোযোগ দিলে বুঝতে পারবে যে টমাস হার্ডি কবিতাটা লিখছেন 31 ডিসেম্বর, এবং সেটা ছিল 1899 সালের ডিসেম্বর মাসের সর্বশেষ রাত্রি, যখন 12টা বাজতে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা খুব সুন্দর ক্লু আছে। মনে রাখতে হবে, কোনো বছরের শেষ হলো ডিসেম্বর মাস, আর সেই মাসের শেষ তারিখ 31, আবার সেই শতাব্দীটা হচ্ছে 1899, মানে 19 সেঞ্চুরি শেষ হচ্ছে এবং 20 সেঞ্চুরি আসছে। তো ক্রিটিক্সরা বলেছিলেন যে রাইটিং অন দ্য ব্রিজ বিটুইন 2 সেঞ্চুরিজ, অর্থাৎ 2 সেঞ্চুরির ব্রিজে তিনি লিখতে গিয়ে আসলে কি বলতে চাচ্ছেন, যে রাইটিং অন দ্য ব্রিজ বিটুইন 2 সেঞ্চুরিজ ইন দ্য ডার্কনেস অফ দ্য উইন্টার ইভিনিং। ডার্কেনিং ডার্কনেস অফ দ্য উইন্টারি যে ইভিনিং, যে অন্ধকারাচ্ছন্ন যে সন্ধ্যাবেলা, উইন্টারি, সেটা চিলি কোল্ড সেই সময় ওয়েদার। এই মুহূর্তে গোটা পৃথিবী যখন স্তব্ধ, মানুষ তার বাসায় ঢুকে গেছে, পশু পক্ষী সকলে নিস্তব্ধ ঠান্ডায় বাসার মধ্যে, কোথাও কোনো আশার আলো নেই, চতুর্দিক তুষার পড়ছে, ঘন কুয়াশার অন্ধকার। এই মুহূর্তে কবিতা লিখছেন কেন? সেই সময় থ্রাস নামে একটি ছোট্ট গাইয়ে পাখি, একটা সিঙ্গিং বার্ড গান করছিল। কবি আশ্চর্য হয়েছিলেন, গোটা পৃথিবী ডেথ লাইক সিচুয়েশনে বিরাজ করছে, অথচ থ্রাস নামে একটা ছোট পাখি সে ইন্সপিরেশন কোথায় পেল এই মুহূর্তে গানটাকে, তার মিউজিকটাকে বাজানোর জন্য? কবি বলেছিলেন, হোয়ার অফ হোপ হি নিউ আই ওয়াজ আনওয়্যার। হতে পারে যে পাখির কোনো সোর্স আছে, যে নিউ হোপ, নতুন একটা সেঞ্চুরি আসছে, সেই সেঞ্চুরিতে নতুন একটা আশা যোগাবে, কিন্তু আমি জানি না কিছু। তা না হলে গোটা পৃথিবী তখন, যখন গোটা পৃথিবী স্তব্ধ, কি করে একটা পাখি তার গান করার রসদ বা ইন্সপিরেশন, উৎসাহ পায়? নিশ্চয় ও জানে। অর্থাৎ পাখিটা এখানে সিম্বল অফ নেচার। আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কবি এখানে সবসময় মানুষকে বলেছে অপটিমিস্টিক হতে, অপটিমিজম, অর্থাৎ আশাবাদ, আশা রাখতে। যখন কোনো আশা নেই, এই অন্ধকার, এই মানে প্রতিকূল পরিবেশ, তখনও আশা ধারণ করতে বলছেন। আমাদের কবিতার সঙ্গে সিমিলার কেন? শীতের কনকনে ঠান্ডা, মানুষ জরাজীর্ণ, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, মানুষ সেখানেও ক্লান্ত শান্ত, কিন্তু আশা হারাতে নেই। প্রকৃতি তার নিজ দায়িত্ব নিয়েছে যে আমি তার মানে পোয়েট্রিকে, মিউজিককে কন্টিনিউ রাখবোই, হোক সে যে কোনো সিজন হতে পারে। এটাই হলো, সেই জন্য সেস্টেটে ক্রিকেট সেই গানের দায়িত্ব নিয়েছে। অথচ দেখলাম আমরা শেষ অক্টেবে গ্রাসোপার দায়িত্ব নিয়েছিল। আসলে এই যে পালা বাদল, প্রকৃতি একটা এলিমেন্ট একটা সময় দায়িত্ব নিচ্ছে, আর একটা এলিমেন্ট আর একটা দায়িত্ব নিচ্ছে, এর দ্বারা বোঝানো হয়েছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার এন্ডিং, ইজ নেভার সিজিং। সো আমরা এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে এবার টেক্সটে, নেক্সট ভিডিওতে আমরা টেক্সট দিচ্ছি। তোমাদের জন্য শুভেচ্ছা রইল যে টেক্সট বসার সময় তোমরা অবশ্যই টেক্সট বইটা, টেক্সট পড়ার সময় অবশ্যই কাছে রাখবে এবং বুঝতে সুবিধা হবে। Welcome students, in the last part or the next part of our
lesson The Poetry of Earth by John Keats. We have already discussed the first part or the very introduction of the poem. Today we are going to discuss the next part of the poem, actually the sestet and some critical points or the critical appreciations of the poem, and also the explanation of the text. At the very first time, we are going to discuss the introductory part of the sestet. As we have already discussed about the octave of the poem in the previous class. Actually, in the sestet, we are going to discuss the continuity of the song or the poetry of earth is going on. And we have already seen the poetry of earth is going to be seized in the octave when the grasshopper stops its singing. But here Keats says that the poetry of earth is never ceasing. So let's introduce something. In the winter, actually it seems as though the poetry of earth has ceased its very quiet. In the winter, as though the poetry of earth has ceased its very quiet. The trees are bare, snow covers the earth, and birds and animals do not leave their nest. কি বলা হচ্ছে যে শীতের মনে হচ্ছে যেন শীতের মধ্যে the poetry of earth যেন থেমে যাবে। পাখিরা সকলেই এমনকি প্রাণীরা এবং গাছগুলো যেন মানে বেয়ার অর্থাৎ পাতা ঝরে মানে নগ্ন হয়ে গেছে এবং বরফ কভার্স অর্থাৎ স্নো কভার্স দ্য আর্থ, বরফ যেন সারা জমিনটাকে অর্থাৎ পৃথিবীটাকে কভার করে দিয়েছে, অর্থাৎ পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে গেছে। However, this silence is disturbed. যাই হোক না কেন, এই যে একটা পরিবেশ যে অ্যাটমসফিয়ারটা কবি এখানে ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে যে শীতকাল সামারে যেহেতু আমাদের গ্রাসহপার তার সঙ্গে কন্টিনিউ করে নিয়ে গেছিল, কিন্তু এখন সামার শেষ হয়েছে অর্থাৎ শীত নেমে এসেছে আর প্রকৃতি যেন নিস্তব্ধতা বিরাজ করছে। গাছগুলো তাদের পাতাগুলো ঝরিয়ে ফেলেছে, বরফ পৃথিবীর ভূভাগকে ঢেকে দিয়েছে, পাখিগুলো বাসার মধ্যে বিশ্রামে চলে গেছে, কারণ যে উইন্টার ইভিনিং অর্থাৎ শীতের যে কনকনে আবহাওয়া সেখানে সবকিছুকে যেন স্তব্ধ করে দিয়েছে। যাই হোক না কেন, however, this silence is disturbed. এই যে নীরবতা, এই নীরবতাটা ভেঙে যাচ্ছে by the song of the cricket. এই নীরবতাটা ভাঙছে কিভাবে? ক্রিকেটের সঙ্গের মধ্য দিয়ে। And to someone, এবং মনে হয় কোনো একজন who is half asleep in the warmth of the house. কবির কল্পনা হচ্ছে যে in the half asleep যে অ্যাটমসফিয়ার, কেন বলছে এই রুমের মধ্যে half asleep একজন ব্যক্তি যে রুমের মধ্যে অর্ধ ঘুমন্ত অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন। কিসে না, তো ইন দ্য warmth অফ দ্য হাউস, ঘরের যে মধ্যে যে উষ্ণতা রয়েছে। কোন উষ্ণতা? কারণ ওইখানে স্টোভ জ্বলছিল। কারণ আমরা জানি যে শীতের সময় বাড়িতে কি হয়,
শীতকালীন পরিবেশে। আর এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে যেহেতু কবি লিখছেন কিডস, ইংল্যান্ডের সেই পরিবেশে তখন এই সেটা অবশ্যই তার যে পরিবেশ সেটাকে তিনি এখানে পেন্ট করেছেন, অর্থাৎ চিত্রিত করেছেন। কেন? যখন কোনো কবি তার কবিতা লেখেন তার পরিবেশ মণ্ডলীকে নিয়ে সেখানে কবিতা লিখেন, অর্থাৎ তার যে নেচার, সেখানকার নেচারটাকে তিনি এখানে প্রেজেন্ট করেছেন। আমরা জানি স্বভাবত ইংল্যান্ড খুব শীতকাল হয়, আর শীতকালের পরিবেশ হচ্ছে যে বাড়িতে তারা আগুন রাখে, যে ঘরটা যেন উষ্ণতা বিরাজ করে। তাহলে সেখানে উনুন বা কিছু কাঠ জ্বালিয়ে তারা আগুন রেখে দেয়। কবি এখানে বলছে যে ওই উনুনের ধারে, অর্থাৎ উনুনের ফলে ঘর যে উষ্ণতা বিরাজ করছে, সেই ঘরের মধ্যে যে থাকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, প্রত্যেক ঘরেই তো প্রত্যেকে থাকে, তারা কি হয়? তারা সেখানে ওই ঘরের উষ্ণতায় তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ মানুষ ওইভাবে আস্তে আস্তে তার ঘুম আসে। কিন্তু এর মধ্যে বিশেষত্বটা হচ্ছে দ্য সাউন্ডস রিমাইন্ডস হিম অর হার। কোন সাউন্ডস? বলে দিচ্ছে এই তাকে একটা সাউন্ড মনে করে দিচ্ছে অন্য একটা সাউন্ডের কথা। ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট। এক সাউন্ড মনে করাচ্ছে অন্য সাউন্ড, কারণ কি? পরে ব্যাখ্যা আসি। বলছে দ্য সাউন্ডস রিমাইন্ড হিম অর হার অফ দ্য সং অফ দ্য গ্রাসহপার। একটা সাউন্ড তাকে গ্রাসহপারের সেই সুরের কথা মনে করে দিচ্ছে। অ্যান্ড দ্য বিউটিফুল ডেজ অফ সামার, যখন ওই সেই গ্রীষ্মের যে সুন্দর দিনগুলো, যে সময় গ্রাসহপারের যে সং তাদেরকে আনন্দ দিত, তাদেরকে এনচ্যান্ট করত, সে দিনগুলোর কথা এবং গ্রাসহপারের কথা তাকে মনে করে দিচ্ছে। কারণ হলো আসলে সেই সময় সে ছিল তন্দ্রাচ্ছন্ন, আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানুষ কি করে? তার চেতনা থাকে না, আর চেতনা না থাকার কারণে গানটা কে গাইছে সে বুঝতে পারেনি। অর্থাৎ শীতের সময় আসলে সেই গানকে, সেই মিউজিককে, পৃথিবীর যে মিউজিক, পোয়েট্রি অফ আর্থের মিউজিককে সে সময় কন্টিনিউ করছে ক্রিকেট। কিন্তু তন্দ্রাচ্ছন্ন একটা মানুষ সে কখনোই ক্রিকেটের কথা ভাবতে পারে না সেই মুহূর্তে, কারণ তার চেতনা অর্ধেক অবচেতন হয়ে আছে। তখন সে ঘুমে ঘুমে ভাবে, মনে হয় এই সময় গ্রীষ্মের সেই গ্রাসহপার গান করছে। এটা হয় স্বাভাবিক, কারণ অর্ধতন্দ্র অবস্থায়, কারণ তাদের কাছে ভালো লাগা আছে সেই সামারের, সেই সময়ের কথা, সামার সময় যে সময় মিউজিক তুলে গ্রাসহপার। অ্যাকচুয়ালি নেচার হ্যাজ ফাউন্ড এ ওয়ে। আসলে এটা কি বলতে চাইলাম? নেচার হ্যাজ ফাউন্ড এ ওয়ে। নেচার প্রতিষ্ঠা করেছে একটা পথ, দেখিয়েছে একটা পথ। কি পথ? ওয়ে টু কন্টিনিউ ইটস সং ইন ডিফারেন্ট সিজনস। অর্থাৎ তার সংটাকে কন্টিনিউ করার জন্য ডিফারেন্ট সিজনে। আমরা জানি শীত, গ্রীষ্ম, বর্ষা, যে বিভিন্ন সিজন আছে। ইংল্যান্ডে মূলত সামার আর উইন্টারটা বেশি প্রাধান্য পায়, ওখানে প্রমিনেন্ট, এটা কিছুটা স্প্রিং থাকে। তাই এখানে কবির যে বক্তব্য, সেটার কনক্লুশন হচ্ছে যে নেচার অ্যাকচুয়ালি এস্টাবলিশড এ ওয়ে, অর্থাৎ ফাউন্ড এ ওয়ে টু কন্টিনিউ ইটস সং। প্রকৃতি তার গানকে কন্টিনিউ রাখার জন্য একটা পদ বলে দিয়েছে, ইন ডিফারেন্ট সিজনস, অর্থাৎ বিভিন্ন ঋতুতে। অ্যান্ড দ্য পোয়েট্রি ইজ বিউটিফুল অ্যান্ড কন্টিনিউজ টু এক্সিস্ট নো ম্যাটার হোয়াট দ্য সিজনস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বলছে নো ম্যাটার হোয়াট দ্য সিজনস, কোন সিজন এলো বা গেল এটা ব্যাপার নয়, সিজন খারাপ বা ভালো এটা ব্যাপার নয়। ব্যাপার হলো পৃথিবীর পোয়েট্রি, মিউজিক, এটা টু বি কন্টিনিউড। পৃথিবী, নেচার তার নিজস্ব লেয়ার দিয়ে, তার বাদ্যযন্ত্র দিয়ে, অর্থাৎ সেখানে বাদ্যযন্ত্র বলতে আমরা বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বুঝবো না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রকৃতি তাই নিজেই, তার মধ্যে দিয়ে সে সিম্ফনি ক্রিয়েট করতে চাই এবং তার পোয়েট্রি সেখানে কন্টিনিউ রাখতে চাই। আমরা খুব সোজাভাবে এটা বুঝতে পারি যে ইট ইজ ভেরি মাচ সিমিলার, এটা খুবই মিল রয়েছে। তোমরা যদি
পড়ে থাকো একটি কবিতা, যেটা আমরা পড়েছিলাম ইংলিশ অনার্সে। সেটা হচ্ছে টমাস হার্ডির একটা বিখ্যাত কবিতা আছে। কবিতা হচ্ছে ডার্কলিং থার্স। ডার্কলিং থার্স কবিতার টাইটেল। ডার্কলিং মানে ডার্কনেস, অন্ধকার। উইন্ট্রি একটা ইভিনিং টাইম। আর থ্রাস হচ্ছে ইংল্যান্ডের বুকে, যেমন নাইটিঙ্গেল, থ্রাস, এই সমস্ত পাখিগুলো বিখ্যাত। তো ওইখানে কবি একটি কথা বলেছিলেন। সেখানে মানে কবিতাটা এমন একটা সময় হয়েছিল, তোমার একটুখানি মনোযোগ দিলে বুঝতে পারবে যে টমাস হার্ডি কবিতাটা লিখছেন 31 ডিসেম্বর, এবং সেটা ছিল 1899 সালের ডিসেম্বর মাসের সর্বশেষ রাত্রি, যখন 12টা বাজতে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা খুব সুন্দর ক্লু আছে। মনে রাখতে হবে, কোনো বছরের শেষ হলো ডিসেম্বর মাস, আর সেই মাসের শেষ তারিখ 31, আবার সেই শতাব্দীটা হচ্ছে 1899, মানে 19th সেঞ্চুরি শেষ হচ্ছে এবং 20th সেঞ্চুরি আসছে। তো ক্রিটিক্সরা বলেছিলেন যে রাইটিং অন দ্য ব্রিজ বিটুইন 2 সেঞ্চুরিজ, অর্থাৎ 2 সেঞ্চুরির ব্রিজে তিনি লিখতে গিয়ে আসলে কি বলতে চাচ্ছেন, যে রাইটিং অন দ্য ব্রিজ বিটুইন 2 সেঞ্চুরিজ ইন দ্য ডার্কনেস অফ দ্য উইন্টার ইভিনিং। ডার্কেনিং ডার্কনেস অফ দ্য উইন্টারি যে ইভিনিং, যে অন্ধকারাচ্ছন্ন যে সন্ধ্যাবেলা, উইন্টারি, সেটা চিলি কোল্ড সেই সময় ওয়েদার। এই মুহূর্তে গোটা পৃথিবী যখন স্তব্ধ, মানুষ তার বাসায় ঢুকে গেছে, পশু পক্ষী সকলেই নিস্তব্ধ ঠান্ডায় বাসার মধ্যে, কোথাও কোনো আশার আলো নেই, চতুর্দিক তুষার পড়ছে, ঘন কুয়াশার অন্ধকার। এই মুহূর্তে কবিতা লিখছেন কেন? সেই সময় থ্রাস নামে একটি ছোট্ট গাইয়ে পাখি, একটা সিঙ্গিং বার্ড, গান করছিল। কবি আশ্চর্য হয়েছিলেন, গোটা পৃথিবী ডেথ লাইক সিচুয়েশনে বিরাজ করছে, অথচ থ্রাস নামে একটা ছোট্ট পাখি সে ইন্সপিরেশন কোথায় পেল এই মুহূর্তে গানটাকে, তার মিউজিকটাকে বাজানোর জন্য? কবি বলেছিলেন, হোয়ার অফ হোপ হি নিউ আই ওয়াজ আনওয়্যার। হতে পারে যে পাখির কোনো সোর্স আছে, যে নিউ হোপ, নতুন একটা সেঞ্চুরি আসছে, সেই সেঞ্চুরিতে নতুন একটা আশা যোগাবে, কিন্তু আমি জানি না কিছু। তা না হলে গোটা পৃথিবী তখন, যখন গোটা পৃথিবী স্তব্ধ, কি করে একটা পাখি তার গান করার রসদ বা ইন্সপিরেশন, উৎসাহ পায়? নিশ্চয় ও জানে। অর্থাৎ পাখিটা এখানে সিম্বল অফ নেচার। আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কবি এখানে সবসময় মানুষকে বলেছে অপটিমিস্টিক হতে, অপটিমিজম, অর্থাৎ আশাবাদ, আশা রাখতে। যখন কোনো আশা নেই, এই অন্ধকার, এই মানে প্রতিকূল পরিবেশ, তখনও আশা ধারণ করতে বলছেন। আমাদের কবিতার সঙ্গে সিমিলার কেন? শীতের কনকনে ঠান্ডা, মানুষ জরাজীর্ণ, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, মানুষ সেখানেও ক্লান্ত শান্ত, কিন্তু আশা হারাতে নেই। প্রকৃতি তার নিজ দায়িত্ব নিয়েছে যে আমি তার মানে পোয়েট্রিকে, মিউজিককে কন্টিনিউ রাখবো, হোক সে যে কোনো সিজন হতে পারে। এটাই হলো, সেই জন্য সেস্টেটে ক্রিকেট সেই গানের দায়িত্ব নিয়েছে। অথচ দেখলাম আমরা অক্টেভে গ্রাসহোপার দায়িত্ব নিয়েছিল। আসলে এই যে পালাবাদল, প্রকৃতি একটা এলিমেন্ট একটা সময় দায়িত্ব নিচ্ছে, আর একটা এলিমেন্ট আর একটা দায়িত্ব নিচ্ছে, এর দ্বারা বোঝানো হয়েছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার এন্ডিং, ইজ নেভার সিজিং। সো আমরা এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে এবার টেক্সটে, নেক্সট ভিডিওতে আমরা টেক্সট দিচ্ছি। তোমাদের জন্য শুভেচ্ছা রইল যে টেক্সট বসার সময় তোমরা অবশ্যই টেক্সট বইটা, টেক্সট পড়ার সময় অবশ্যই কাছে রাখবে এবং বুঝতে সুবিধা হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার ফিরে এলাম নেক্সট পার্টে, অর্থাৎ আমাদের টেক্সটের সেস্টেড পার্টে। আমরা অবশ্যই
আজকে টেক্সটের শেষের অংশটা নিয়ে আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। তোমরা মনোযোগ দিয়ে সেটা দেখবে এবং টেক্সট খুলে রাখবে। সেই সময় কিছু পয়েন্টস যেগুলো বলবো সেগুলো নোট রাখবে। টেক্সট পড়ানো হলে তখন আমি নিজের মতো করে তোমাদেরকে সুন্দরভাবে উত্তর লিখে দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদেরকেও কিছু প্রশ্ন আমি দেব, যেটা হোমওয়ার্ক হিসাবে তোমরা নিজেরাও সেই প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করবে। কারণ আমি সবচেয়ে তোমরা যখন নিজের লিখবে সেই আনসারটি যখন ইউনিক হবে তখন সেটাতে নম্বর বাড়ে এবং তোমাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে, যেটা আসলে তোমাদের সম্পদ। চলো আমরা এবার টেক্সটে যাই। In the sestet begins with the very striking line that the poetry of earth is ceasing never. কবি বলছেন the poetry of earth is ceasing never. পৃথিবীর যে মিউজিক অর্থাৎ পৃথিবীর যে পোয়েট্রি, এটা কখনোই শেষ হবার নয়, এটা কখনো শেষ হতে পারে না। The poetry of earth is ceasing. Ceasing মানে এন্ডিং অথবা স্টপ। তাহলে ceasing never অর্থাৎ কখনোই শেষ হয় না বলছে। On a lone winter evening, on a কবি বলছেন একদম প্রিপোজিশন দিয়ে শুরু করেছেন। on a lone, LONE, lone winter evening. লোন হচ্ছে আমরা জানি সলিটারি। সলিটারি মানে তোমরা নিশ্চয়ই বুঝো যে যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ, এখানে বোঝানো হয় যে তার আশেপাশে কেউ নেই, সে মানুষের বসতি থেকে অনেক দূরে নিরবিচ্ছিন্ন একা একা কোনো একটা উপত্যকায় বা কোনো একটা জায়গায় বিরাজ করছে। যখন দ্বীপান্তরিত করা হতো, এক্সাইল দেওয়া, এটাকেও বলা হতো সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ অ্যালন বা লোনলি, একা নিঃসঙ্গ যাকে বলা হয়। একা নয়, নিঃসঙ্গ। একার মধ্যে একটা পার্থক্য আর নিঃসঙ্গের মধ্যে পার্থক্য আছে। কি, একা সেখানে দুইজন হওয়া সম্ভব হয়, কিন্তু যখন লোন হয়ে যাবে অর্থাৎ মানে সলিটারি, তখন আরেকজন হওয়া অতটা সহজ নয়, একদম মানে নিঃসঙ্গ বিরাজ করা। আমরা বলতে চাচ্ছি যেটা অন এ লোন উইন্টার ইভিনিং। কবি উইন্টারকে লোন কেন বলেছেন? বলছেন অন এ লোন উইন্টার ইভিনিং হুইন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস। খুব সুন্দর কথা বলেছে, আমরা যা আগেই আলোচনা করছিলাম। বলছেন যে অন এ লোন উইন্টার ইভিনিং, তিনি উইন্টার এবং ইভিনিং দুটো কিন্তু মাথায় রাখতে হবে। কবি তার অ্যাটমসফিয়ারটাকে এখানে ক্রিয়েট করতে চেয়েছেন। দেখো, আমরা জানি উইন্টার মানেই তো একটা নিঃসঙ্গ ঋতু, মানুষ তার ঘরে প্রবেশ করে, ঘরে অবস্থান করে শীতের মানে প্রভাবে। কিন্তু তারপরে আবার বলছে সন্ধ্যাবেলায় যখন নেমে আসছে ঠান্ডা, একদম সবাই মিলে ঘরে ঢুকে যায়। এবার বলছে সন্ধ্যাটা আবার লোন। তিনি এতটাই জোর দিয়েছেন যে আসলে শীতের যে ওয়েদারটাকে তিনি এতটা ইমপ্রেস বা ইনফ্লুয়েন্স দিতে চেয়েছেন যে শীতের এমন একটা সন্ধ্যার কথা তিনি বলতে চাচ্ছেন যেটা খুবই খুবই নিঃসঙ্গ, যখন মানুষ একে অপরকে থেকে অনেক দূরে থাকে, আপন আপন বাসায় শীত বস্ত্র নিয়ে একেবারে ঢুকে আত্মগোপন করে দেয়। তাই তিনি বলছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, অর্থাৎ ইজ সিজিং নেভার। অন এ লোন উইন্টার ইভিনিং, নিঃসঙ্গ এক শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা। এখানে ফ্রস্ট মানে অ্যাকচুয়ালি কুয়াশা নয়, ফ্রস্ট মানে হচ্ছে তুষার, বরফের ছোট ছোট মানে যে ফ্র্যাগমেন্ট হয়ে সেগুলো পড়তে থাকে সেগুলোকে বলা হয় ফ্রস্ট। ঠিক আছে, স্নো মানে বরফ, এখানে ফ্রস্ট। বরফ যখন একদম তুলোর মতো হয়ে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তুলোর মতো হয়ে পড়তে থাকে, তখন সেটাকে ফ্রস্ট বলা হয়।
তাই কি বলছে, অন এ লোন উইন্টার ইভিনিং, যখন নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন ফ্রস্ট রট এ সাইলেন্স, যখন এই তুষার রট এ সাইলেন্স, রট করেন সাইলেন্স মানে নীরবতা। রট মানে কি, রট করার অর্থ কি, এখানে আমরা সোজাভাবে বুঝে নেব। আসলে রট মানে হচ্ছে গড়ে তোলা বা ক্রিয়েট করা, যে ক্রিয়েটেড, পাস্ট টেন্সে হচ্ছে ক্রিয়েটেড, মানে অর্থাৎ যখন ওই ইভিনিংটা, সেই মুহূর্তে কি হয়, যখন এই তুষারগুলো একটা নীরবতা সৃষ্টি করে। কিরকম নীরবতা সৃষ্টি করে? when the frost has wrought a silence from the stove, তখনই from the stove মানে উনুনের ধারে থেকে, their thrills, সেখানে তীক্ষ্ণভাবে গাইতে থাকে দ্য ক্রিকেট সং, ক্রিকেট কি গাইতে থাকে, তার গানটাকে গাইতে থাকে। ইন অর্মথ, কমা দিয়ে বলছে ইন অর্মথ, এবং এই উষ্ণতায়, ইনক্রিজিং এভার, এবং সেই উষ্ণতাটা যেন বাড়াতে থাকে। কেন? আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে দেখো, শীতকাল হলে শীত প্রধান দেশে তারা ঘরে একটা উষ্ণতা বজায় রাখার জন্য কোনো আগুনের ব্যবস্থা রাখে। আর সেই স্টোভের ওখান থেকে, স্টোভের পাশে বা কোনো কোটরে, কোনো ওয়ালে থেকে ক্রিকেট, সে ঝিঝি পোকা, সে কিন্তু তার গান গাইছে। এতে করে কবির কল্পনা, সেই জন্য ঘরের যে উনুনের উত্তাপ রয়েছে, সে উত্তাপ যেন তিনি সেই গান যেন আরো বাড়িয়ে দিচ্ছে। আর উত্তাপটা যদি গরমের সময় নয়, কারণ শীতকাল, উত্তাপটা তখন বাড়ালে আরো কমফোর্টেবল মনে হবে। তিনি এটা বলতে চেয়েছেন। দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ওয়ার্মটা যেন আরো ইনক্রিজ করছে, বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সেমস টু ওয়ান, একজনের মনে হবে, কি মনে হবে, ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে ব্যক্তি ড্রাউজি, তন্দ্রাচ্ছন্নে নিজেকে অর্ধটা অবচেতন, অর্থাৎ অর্ধচেতন করে ফেলেছে, হারিয়ে ফেলেছে, তার কি মনে হয়? সেই ব্যক্তির মনে হয় দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, তার মনে হয় আসলে যে সংটা গাইছে, এটা মনে হয় কোনো গ্রাসহপার, সে যেন ওই সামারকালে মনে হয় আমি পড়ে আছি, আর সেখানে গ্রাসহপার যেন তার সংটা গেয়ে চলেছে। ইন্ট্রোডাকশনে ঠিক আমি এটাই বলেছিলাম। কারণ একটা তন্দ্রাচ্ছন্ন মানুষ, অর্থাৎ অর্ধ ঘুমে যে লোক আছে, অর্ধ জেগে অর্ধ ঘুমে, তার ব্রেন ততটা কাজ করে না, অকেজো থাকে, সে আধো আধো স্বপ্নের মতো দেখে, এবং তার কাছে কোনো গান গাইলে সে মনে মনে ঘুমের মধ্যে ভাবতে থাকে এটা মনে হয় ওই সময়ের সেই গ্রীষ্মের সেই গ্রাসহপারের গান, কারণ সে অর্ধ চেতন মনে। আসলে এর দ্বারা কবি কি বলেছে এটা আমাদের বুঝতে হবে। এই কবিতার এই লাইনে থেকে গেলে হবে না, এর দ্বারা কবি আসলে কি বলতে চাইছেন সেটাতে আমাদের ডিপলি ঢুকতে হবে। কবি তো লিখেছেন এখানে যে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, যে ওই তন্দ্রাচ্ছন্ন লোকটির মনে হবে যে গ্রাসহপার যেন গ্রাসি, পাহাড়ি সে ঘাসের মধ্যে যেন গান গাইছে। এর দ্বারা কি বোঝানো হলো? আসলে কবি বলতে চেয়েছেন শীতকালে মনে হচ্ছে গ্রীষ্মের কথা একজনের, আর গ্রীষ্মকালে তাহলে তো শীতের কথা মনে হবে যে ক্রিকেট গান গাইছিল। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ, or the song of the earth, or the song of the music of the nature is never ceasing. Season may be changed, season may be comfortable or discomfortable, but the song of the earth, the poetry of the earth is never ceasing. সে কখনোই স্টপড হচ্ছে না, কখনো স্টপড হচ্ছে না। কেননা তন্দ্রাচ্ছন্ন মানুষ গানের স্বপ্ন দেখছে গ্রীষ্মের, আর গ্রীষ্মের মানুষ তখন স্বপ্ন দেখবে ক্রিকেটের। আসলে কবি বোঝাতে চাইছেন যে কখনোই গান শেষ হবার নয়, এই গানের দায়িত্ব প্রকৃতি
নিজ হাতে নিয়েছে, যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং। সিজিং নেভার, কখনোই শেষ হচ্ছে না। আমি টেক্সটটা আবার বলছি, একদম লাইন বাই লাইন, তোমরা একটু খেয়াল রাখো। প্রথম থেকে এবার আমি বলে দিচ্ছি, ফার্স্ট একদম থেকে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আমরা আগে বলেছিলাম যে পৃথিবীর যে মিউজিক সেটা কখনো মৃত হয় না। When all the birds are faint with the lot of sun, hot of sun, যখন সমস্ত পাখিরা মূর্ছা যায়, মরণাপন্ন হয়ে যায় সূর্যের প্রচন্ড দাবদাহে, and hide in the cooling trees, এবং আত্মগোপন করে শীতল গাছের ছায়ায়, a voice will run, সে সময় একটা কণ্ঠস্বর শোনা যায়, from hedge to hedge, যখন ঝোপে থেকে ঝোপে, about the new mown mead, এমনকি সদ্য কাটা ফসলের যে গোড়া সেখান থেকে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। এইটা হলো কে গাইতে থাকে, না তো এই গ্রাসহপার গাইতে থাকে। হি টেক্স দ্য লিড, আসলে সে তার এই দায়িত্ব, এই নেতৃত্বটা নিয়েছে সংটাকে অর্থাৎ মিউজিকটাকে কন্টিনিউ রাখার জন্য। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের যে বিলাসী দিনগুলো কি হয়, হি হ্যাজ নেভার ডান, অর্থাৎ হি হ্যাজ নেভার ডান, সে কখনো গ্রীষ্মের বিলাসী দিনগুলো সে কিন্তু কি করে না, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। সে এখানে বোঝাতে চাইছে যে গ্রীষ্মের যে বিলাসী দিনগুলো, সে দিনগুলো কিন্তু সে কখনোই এভাবে নষ্ট করতে চায় না। কিভাবে? আসলে সে কি হওয়া চায়, উইথ দ্য ডিলাইটস, আনন্দের সঙ্গে কাটায়। আর ফর হোয়েন টায়ার্ড আউট অফ দ্য ফান, যখন ক্লান্ত হয়ে যায় গান গাইতে গাইতে, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে আরামে, ইজ মানে আরামে, রেস্ট করে, বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম, কিছু কমফর্টেবল যে উইড আগাছা, গাছপালা, তার নিচে সে আশ্রয় গ্রহণ করে। এইটা ছিল সামার পার্ট, এবং এইটাতে সে সামারকালে গ্রাসহপার গান করতো, সেটা কবি বলেছে। আজকে যে অংশটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে সেস্টেটেভার। সেস্টেটেভার কি বলেছে আমরা আরেকবার দেখে নিচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর যে মিউজিক সেটা কখনোই শেষ হবার নয়। অন এ লোন উইন্টার ইভিনিং, এমনকি নিঃসঙ্গ শীতকালের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন এই তুষারগুলো, হ্যাজ রট এ সাইলেন্স, নিস্তব্ধ করে দেয়, ফ্রম দ্য স্টোভ, সেই সময় স্টোভের কাছ থেকে, দেয়ার শ্রিল, সেখানে তীক্ষ্ণভাবে গাইতে থাকে দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গান। আর সেটা কি করে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং সেখানে উষ্ণতা যেন আরো বাড়িয়ে তোলে। ক্রিকেটের সং সেই ঘরে উষ্ণতা বাড়িয়ে তোলে। অ্যান্ড সেমস টু ওয়ান, এবং একজনের মনে হয়, ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যেন তন্দ্রায় সে নিজেকে হারিয়ে ফেলে। আর দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, এবং সে মনে করতে থাকে এই সময় যেন গ্রাসি পাহাড়ি ঘাসের আড়াল থেকে কোনো গ্রাসহপার সে তার গান গেয়ে চলেছে। এটা ছিল লাইন বাই লাইনে তার অর্থাৎ বঙ্গানুবাদ, মানেটা বললাম। এখানে কয়েকটা মানে তোমাদের আমি বলে দেবো, ওয়ার্ডগুলো অবশ্য নোট করতে পারো। যেমন ধরো কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ফ্রস্ট মানে হচ্ছে হিম কুয়াশা, যাকে তুষার বলি। আর রট মানে হচ্ছে সৃষ্টি করা বা গড়ে তোলা, যেটা এখানে গড়ে তুলেছিল ক্রিয়েট। সাইলেন্স মানে নীরবতা বা নিস্তব্ধতা, যেটা নয়েজলেসনেস। আর স্টোভ মানে আমরা জানি যেটা হচ্ছে হার্থ বা ফায়ার প্লেস। আর শ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে ধ্বনিত হওয়া, যে গেয়ে ওঠা। আর যেটা আমরা বলি যে ট্রিলস ইন হাই পিচড সাউন্ড, হাই পিচ মানে কণ্ঠের আওয়াজকে হাই করে তোলা, উচ্চ স্বরে। তবে ওয়ার্মথ মানে হিট, আর ইনক্রিজিং মানে হচ্ছে ইন্টেন্সিফাইং, জোর দেওয়া বা বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে তোলা। এভার মানে ফর এভরি টাইম, যখন যে কোনো সময়। আর সিমস মানে হলো অ্যাপিয়ার্স বা মনে হওয়া।
আর ড্রাউজিনেস মানে হলো তন্দ্রাচ্ছন্নতা বা স্লিপিনেস। আর হাফ লস্ট মানে হলো অর্ধচেতন বা নট ফুলি ইন সেন্স, যখন সেন্সটা পুরোপুরি থাকে না। আর গ্রাসি মানে তো আমরা জানি যে কভার্ড উইথ গ্রাস, অর্থাৎ ঘাসে ঢাকা যে পরিবেশ। এবার অ্যানোটেশন হিসাবে কয়েকটা টার্ম তোমাদেরকে আমি পরিচিত করে দিচ্ছি, যেটা হলো যে লোন উইন্টার ইভিনিং। আমরা বারবার বলেছি যে ইন উইন্টার ইভিনিং দ্য ইউজুয়াল অ্যাক্টিভিটিজ আর স্টপড। লোন উইন্টার ইভিনিং বলছে মানে উইন্টার ইভিনিং যেখানে ইউজুয়াল অ্যাক্টিভিটিজ, মানব পরিবেশের যে স্বাভাবিক যে কাজকর্ম, সেটা কি হয়, স্টপড হয়ে যায়। সো ইট ইজ লোনলি, সুতরাং এটা নিঃসঙ্গ বা নীরবতা সম্পন্ন হয়ে যায়। ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, এটা বুঝতে হবে যে দ্য ফগ ফ্রম দ্য স্নো হ্যাজ কভার্ড এভরিথিং অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ দ্য সাইলেন্স ইজ ক্রিয়েটেড। কারণ ফ্রস্ট সব কিছুকে কভার করেছে, গাছপালা, ঘাস, বিশ্ব প্রকৃতি, সব বাড়ি ঘর সবগুলোকে ফ্রস্ট কভার করে দিয়েছে, ঢেকে আচ্ছাদিত করেছে। অ্যান্ড অ্যান অ্যাটমসফিয়ার অফ সাইলেন্স ইজ ক্রিয়েটেড, তখন নীরবতার একটা অ্যাটমসফিয়ার তখন ক্রিয়েট হয়েছে, একটা নিস্তব্ধতা। ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এটা বললাম যে দেখো দিস 5 ওয়ার্ডস অ্যাকচুয়ালি, যে ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট মানে হলো 5 ওয়ার্ডস বিল্ট আপ এ ভিভিড পিকচার অফ এ ম্যান সিটিং বাই দ্য ফায়ার সাইড হাফ অ্যাসলিপ ইন দ্য উইন্টার ইভিনিং। দিস মে বি দ্য পোয়েট হিমসেলফ। খুব সুন্দর কথা বলেছে। আসলে এই হাফ লস্ট ব্যক্তিটা কে? কোনো কোনো মানে ক্রিটিক্স মনে করেন, সমালোচক মনে করেন যে আসলে হাফ লস্ট যে ব্যক্তিটা, এটা কবিও হতে পারেন। কারণ তার আসলে কবি এখানে নিজে নিজেই কোনো একজন লোককে কবিতার মধ্যে কল্পনা করে বসাচ্ছেন। আসলে কবি সত্তাটা এখানে বলছে যে আসলে এই সময় ক্রিকেট গান করছে, অথচ তিনি ভাবছেন সামার গান করছে। এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইলেন কন্টিনিউটি অফ দ্য সং। এরপরে হচ্ছে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। হেয়ার is a dreamy vision of a grassy hills vibrant with the trills of a grasshopper. It creates a contrast with the silence wrought by frost. কথাটি খুব সুন্দর, বুঝতে হবে যে আসলে এখানে আমরা কি বুঝবো, এখানে স্বপ্নের মতো যে একটা ছবি রয়েছে, যাতে ঘাসে ঢাকা পাহাড় ঘাস ফড়িংয়ের প্রতিধ্বনিত হচ্ছে, সেখানে এটি হিমকুয়াশার রচিত নীরবতার সঙ্গে বৈপরীত্য রচনা করেছে। খুব সুন্দর কথা। আমি আগে ডাকলিং থাসের কথা বলেছিলাম। প্রকৃতি যখন স্তব্ধ, অর্থাৎ মিউজিক মানুষকে আনন্দ দিচ্ছে সেই মুহূর্তে, কবি সেইখানে তিনি অবাক হয়েছিলেন। এখানে কবি একই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। যখন শীতের সন্ধ্যায় প্রকৃতি স্তব্ধ একেবারে, সে সময় মিউজিক কি করছে? সে সময় মিউজিকই একমাত্র কবিকে মনে করে দিচ্ছে যে না, হতাশ হলে হবে না। এই মুহূর্তে কবি এখানে বলছেন যে হতাশ হলে হবে না, বরং এখানে মিউজিক একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে, যেটা কখনো শেষ হবার নয়। তো আমি তোমাদের এই কয়েকটি ওয়ার্ড এখানে আলোচনা করলাম। নেক্সট পার্টে কবিতার যে ক্রিটিক্যাল পয়েন্টস আছে সেটা আমি আলোচনা করব, এবং টেক্সট সম্পর্কে কেউ যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আবার তোমরা প্রশ্ন করতে পারো।